যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল সিসি, সেই সিসির সাথে কুকুরের মতো ব্যবহার করেছিল। তার উপর করেছিল অকথ্য অত্যাচার। এরকম একটা অবস্থায় দ্বিতীয় সুযোগ পেলে কিভাবে বদলা নেবে সিসি, সেই নিয়েই আজকের একটা হিস্টোরিক্যাল রিভেঞ্জ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা মার্কুইস ম্যানশনের দৃশ্য দেখতে পাই। ম্যানশনের বাগানে আমরা সিসিকে দেখতে পাই, যে কিনা মার্কুইস আলেকজান্ডার স্কটের মেয়ে ছিল। সিসির সাথে আমরা কেভিনকেও দেখতে পাই, যে কিনা সেনাবাহিনীর একজন সদস্য ছিল। কেভিন বলে যে সিসি, আমি যে বিদ্রোহটা করেছি তার ফলাফল মারাত্মক হতে পারে। যদি আমার কিছু হয়ে যায় তুমি কিন্তু অন্য বিয়ে করে নেবে, আমাকে ভুলে যাবে। সিসি তাকে বলে যে আমি প্রতিজ্ঞা করেছি তোমার সাথে থাকার, আমি বাঁচবও তোমার সাথে, মরবও তোমার সাথে। কেভিন বলে যে সিসি, আমিও প্রতিজ্ঞা করছি, আমি সারা জীবন শুধু তোমার সাথেই থাকবো, তুমিই আমার রানী হবে। কিন্তু আমরা কেভিনের মুখের একটা শয়তানি হাসি দেখতে পাই এবং বুঝতে পারি যে সে কোনো বদমাইশি বুদ্ধি পাকাচ্ছে। এবার আমরা কিছু সময় পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখি যে সিসিকে প্রাসাদের বাইরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শীতের দিনে বরফ পড়ছে, এমন একটা অবস্থায় সিসিকে খেতেও দেওয়া হয়নি বহুদিন। সে তাদের পোষা কুকুরের পাত্র থেকে খাবার চুরি করে খাওয়ার চেষ্টা করছে। এমন সময় সেখানে কেভিন আর তার রানী গোয়েন আসে এবং গোয়েন লাথি মেরে সেই পাত্রটা সরিয়ে দেয়। সে বলে যে সিসি, তুমি সাম্রাজ্যের রানী হয়ে কুকুরের পাত্র থেকে খাবার চুরি করছো কেন? তখনই কেভিন গোয়েনকে বলে যে ও কোনো রানী না, তুমিই আমার একমাত্র রানী। সিসি বলে যে কেভিন, তুমি তোমার প্রমিসের কথা মনে রাখলে না বলো। গোয়েন বলে যে সিসি, তুমি কি নিজেকে আয়নায় দেখেছো? রাস্তার কুকুররাও তোমার থেকে পরিষ্কার। সিসি বলে যে কেভিন, তুমি আমাদের বাড়ির সামান্য একজন কর্মচারী ছিলে। আমি তোমাকে রাজা বানানোর জন্য আমাদের সমস্ত ক্ষমতা, সমস্ত ধন সম্পত্তি ব্যবহার করেছি, এমনকি তোমাকে যুদ্ধেও সাহায্য করেছি। তার প্রতিদান এই। কেভিন সিসিকে এক লাথি মেরে বলে যে তুমি আবার কবে আমাকে সাহায্য করলে? সিসি কাঁদতে কাঁদতে বল, আমার পরিবার তোমার জন্য আর্মি তৈরি করতে গিয়ে নিজেদের দেউলিয়া করে দিয়েছে। আমার বাবা তোমার জন্য বর্ডারে লড়াই করতে গেল, তোমাকে সিংহাসনে বসানোর জন্য, আর তুমি এখন এরম বলছো? গোয়েন বলে যে সিসি, তুমি একটা গাধা। কেভিন তোমার সাথে কেবলমাত্র প্রেমের অভিনয় করেছিল, তোমার পরিবারের ধন সম্পত্তি আর ক্ষমতা ব্যবহার করার জন্য। কেভিন বলে যে হ্যাঁ সিসি, তোমাকে একটা কথা বলে রাখি, যুদ্ধক্ষেত্রে আমি তোমার প্রাণ বাঁচাইনি, তোমার প্রাণ বাঁচিয়েছিল রাজকুমার ফেলিক্স। এবার আমরা যুদ্ধক্ষেত্রের ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সিসি খুবই বীরত্বের সাথে লড়াই করছিল। তখনই শত্রুপক্ষের একজন তাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে ঘায়েল করে এবং রাজকুমার ফিলিক্স তাকে বাঁচায়। কিন্তু সিসি ভেবেছিল সেটা কেভিন। এবার কেভিন বলে যে ফেলিক্স তোমার জন্য সিংহাসনও ছেড়ে দিল, আর তোমরা দুজনেই একটা করে গাধা। তখনই রাজকুমার ফেলিক্সকে গলায় শিকল পরিয়ে টানতে টানতে সেখানে নিয়ে আসা হয়। তার উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল, তার সারা দেহ রক্তাক্ত ছিল এবং তার চোখ দুটিও উপড়ে নেওয়া হয়েছিল। ফিলিক্স সিসির কাছে এসেই তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সিসি, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। কেভিন বলে যে তাও আমি তোমাদের এরকম অবস্থাতেও এক হতে দেব না, এবং তার দলের লোকেরা ফিলিক্সকে টেনে সেখান থেকে সরিয়ে দেয়। সিসি বলে যে কেভিন, আমি সত্যি বোকা ছিলাম যে তোমাকে বিশ্বাস করেছি। ফেলিক্স, আমাকে ক্ষমা করো, পরের জন্মে আমি তোমাকেই ভালোবাসবো। এই বলে সিসি তার মাথার কাঁটাটি খুলে ফেলে এবং সেটা গলায় ঢুকিয়ে নিজেকে মেরে ফেলে এবং তার জ্ঞান ফিরে কেভিনের ডাকে। সে বুঝতে পারে যে সে আরও একটা সুযোগ পেয়েছে তার ভুল শুধরে নেওয়ার। সে নিজেকে চিমটি কেটে দেখে যেটা সত্যিই তো, সে সত্যিই আবার বেঁচে উঠেছে, সে আবার অতীতে ফিরে গেছে। কেভিন তাকে বলে যে সিসি, আমি ড্রাঙ্ক হেভেনে একটা পার্টি রাখবো, তাড়াতাড়ি ওখানে গিয়ে সবচেয়ে ভালো ডিশগুলো তৈরি করতে বলো, আর ওয়াইন আর চায়ের ব্যবস্থাও করো। ড্রাঙ্ক হেভেন ওখানকার একটা শুঁড়িখানার নাম ছিল। গোয়েন তখনই সেখানে আসে এবং বলে যে কেভিন, তুমি ওকে বলছো কেন? বাড়ির কোনো চাকরকে বললেই তো হয়। কেভিন বলে যে চাকরকে কেন বলবো, সিসি তো চাকরদের কাজ করতে পছন্দ করে, তাই না সিসি? এবার তখন যে সময় সিসি ফিরে গেছিল তখনও তাদের কারোর বিয়ে হয়নি।
গোয়েন তখন কেভিনের গার্লফ্রেন্ড হিসাবে ছিল এবং সিসিদের বাড়িতেই কেভিন থাকে। এবার সিসি কেভিনের কথা শুনে ভাবে যে কেভিন, তুমি আমাকে অনেক দিন ধরে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলে, কিন্তু আমি তোমাকে দেখাবো যে আমি ছাড়া তুমি কতটা নিরুপায়। সে বলে যে ড্রাঙ্ক হেভেনে পার্টি দেবে, তাই তো? ঠিক আছে, আমি সব কিছু ঠিকঠাক করে আসছি। কেভিন বলে যে হ্যাঁ যাও, আর টাকাটাও কিন্তু পে করতে ভুলবে না। এবার সিসি তো ড্রাঙ্ক হেভেনে যায় এবং সেখানে গিয়ে একটি টেবিল বুক করে এবং নানা রকম সুস্বাদু খাবার দাবারের আয়োজন করে এবং সেটার পেমেন্টও করে দেয়। সিসি ভাবে যে কেভিন, আগের বার তুমি আমাকে কুকুরের খাবার খেতে বাধ্য করেছিলে, তাই না? এবার আমি তোমাকে মজা দেখাবো। এবার সে নিজেই ওই টেবিলে বসে খাওয়া দাওয়া করতে শুরু করে দেয়। ততক্ষণে কেভিন এবং গোয়েনের আমন্ত্রিত লোকজনেরাও সেখানে চলে এসেছিল। গোয়েনের এক বান্ধবী জেড সিসিকে বলে যে সিসি, তোমার সাহস হয় কি করে আমাদের সাথে এক টেবিলে বসার? জেড বলে যে সিসি, তোমার লজ্জা হওয়া দরকার। তুমি মার্কুইস ম্যানশনের কাজের লোক। যতই তুমি কেভিনকে ছোটবেলা থেকে চেনো না কেন, তুমি কি ভাবছো ও তোমাকে পাত্তা দেবে, বিয়ে করবে? বাকিরা বলতে থাকে যে শুনেছি ও এই বাড়িরই নিচু তলার এক চাকরানি। ও কি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে? জেড বলে যে আসলে এই চাকরানিগুলো এরকমই দুশ্চরিত্র হয়। এবার সিসি ভাবে যে আচ্ছা, কেভিন সবাইকে বলেছে যে আমি ওর বাড়ির চাকরানি। লোকে সত্যিটা যদি জানতে পারে তাহলে কি হবে? সে বলে যে কেভিন তোমাদের কি বলেছে, যে ওই ইয়াং মার্কুইস আর আমি ওর চাকরানি? জেড বলে যে ও যখন যুদ্ধ করে ফিরলো আমরা সবাই নিজের চোখেই দেখেছি, ও আলাদা করে কি বলবে? এবার সিসির মনে পড়ে যে তারা যখন যুদ্ধ করে ফিরছিল সবার আগে কেভিন ঘোড়া নিয়ে যাচ্ছিল। সিসির দাদা আর বাবা তখনও যুদ্ধক্ষেত্রে ছিল, তাই জন্য সবাই ভেবেছিল যে কেভিনই হয়তো ইয়াং মার্কুইস বা আলেকজান্ডার মার্কুইসের ছেলে। সিসি তো তখন প্রেমে অন্ধ ছিল, তাই জন্য সেও আর লোকজনের ভুল ভাঙায় না। জেড বলে যে আমি তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি, এবং সে সিসিকে চড় মারতে যায়, কিন্তু সিসি তাকে উল্টে এক চড় মারে। জেড বলে যে তোমার এত সাহস যে আমাকে মারলে? সিসি বলে যে আমি যদি বলি যে আমি আসল ইয়াং মার্কুইস আর কেভিন কর্মচারীর সন্তান, তাহলে তোমরা কি বলবে? জেড বলে যে আমরা কি বোকা নাকি? সবাই জানে যে মার্কুইজের সারনেম কার্টার আর তোমার সারনেম স্কট। আসলে সিসি তার মায়ের সারনেম ব্যবহার করত। ততক্ষণে কেভিন আর গোয়েনও সেখানে চলে আসে। জেড বলে যে কেভিন, তোমার উচিত তোমার চাকরানিকে শাস্তি দেওয়া। ও বলছিল ও নাকি আসল আর তুমি নকল। কেভিন বলে যে সিসি, তোমার এত সাহস, এক্ষুনি ম্যানশনে ফিরে যাও। সিসি বলে যে কেন, তুমি চাও না আমি সবাইকে সত্যিটা বলি? এবার কেভিন তো মনে মনে ভাবে যে হঠাৎ সিসির কি হলো। সে বলে যে তুমি যদি আমার ব্যাংকোয়েটটা নষ্ট করো আমি কিন্তু কখনো তোমার সাথে ভালো ব্যবহার করব না। সিসি বলে যে আমি কি তোমার ভালো ব্যবহারের জন্য মরে যাচ্ছি নাকি? এবার আশেপাশের লোকজনরা বলে ওঠে যে আমাদের বাড়ির চাকর হলে এতক্ষণে ওকে মেরেই ফেলতাম। সিসি বলে যে কি কেভিন, শুনছো তো? তাহলে শাস্তি দাও আমাকে। কেভিন বলে যে আমি তোমাকে বাড়ি গিয়ে শাস্তি দেব। এখন এই ব্যাংকোয়েটটা আমার কাছে ম্যাটার করে, তাই আমি চাই না কারো মুড খারাপ হোক, সবাই চলে এসো, খেতে বসো। কিন্তু সিসি তখনই লাথি মেরে চেয়ার ফেলে দেয় এবং বলে যে আমি সমস্ত খাবার দাবারের দাম দিয়েছি। তুমি যদি সবাইকে খাওয়াতে চাও তাহলে আলাদা করে টেবিল বুক করে নাও। বেশি না, মাত্র 2000 টাকা লাগবে। এবার কেভিন ভাবে যে বাপরে, 2000 টাকা! কেভিন বলে যে সিসি, তুমি সত্যিই এরকম করছো? সিসি বলে যে কেন, তুমি তো ইয়াং মার্কুইস, তোমার কাছে 2000 টাকা তো জল ভাত হওয়ার কথা। কিন্তু কেভিন দেখে যে তার কাছে তো কোনো টাকাই নেই, কারণ সিসি তাকে হাত খরচের জন্য যে 10,000 টাকা দিয়েছিল তা দিয়ে তো সে গোয়েনকে গয়নাগাটি কিনে দিয়েছে। এবার লোকজন সমালোচনা করতে থাকে যে কি ব্যাপার, ওর কাছে কি এই টাকাটাও নেই, ও দিতে পারছে না? এবার গোয়েনের মনে সন্দেহ হয় যে সিসি তাহলে যেটা বলছে সেটাই কি সত্যি? সত্যি কি কেভিন চাকরানির ছেলে? কিন্তু পরক্ষণেই তার মনে হয় যে কেভিন তো আমাকে এত দামি গয়না কিনে দিল, সেটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওই ইয়াং মার্কুইস। কেভিন বলে যে আসলে আমি আজকে টাকার ব্যাগটা আনতে ভুলে গেছি। চলো এখানে খাওয়া দাওয়া না করে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি। গোয়েন বলে যে চলো, তোমার সাথে আমি যে কোনো জায়গাতেই যেতে পারি, শুধু তুমি থাকলেই হবে। জেড বলে ওঠে যে দেখলে তো সিসি, তুমি যাই চেষ্টা করো না কেন কেভিনের মনে কিন্তু গোয়েনই আছে। গোয়েনই ওর সত্যিকারের ভালোবাসা। বাকিরাও বলে ওঠে যে আমরাও কেভিনের সাথেই যাব। একজন বলে যে আমি শুনেছি কেভিনের নাকি একটা কিংবদন্তি ঘোড়া আছে, মহারাজা নাকি নিজে ওটা গিফট করেছিল। চলো সবাই ওটা তাহলে দেখি, ওটাই তাহলে আজকে চড়া যাবে। কেভিন বলে যে সিসি, তুমি যদি আজ এমন না করতে তোমাকেও আমি বেড়াতে নিয়ে যেতাম।
এই বলে কেভিন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সিসি ভাবে যে তোমার ঘোড়া, তুমি কি স্বপ্নের দুনিয়ায় থাকো? এবার কেভিনের সাঙ্গপাঙ্গরা তো ঘোড়া দেখে ভীষণ প্রশংসা করে যে কি সুন্দর ঘোড়া, কি দারুণ। কেভিন বলে যে গোয়েন এসো, তুমি আর আমি ঘোড়া চড়বো। এবার তখনই সেখানে সিসি আসে এবং ঘোড়াটির মাথায় হাত বুলিয়ে দেয়। সে ঘোড়াটির মাথায় হাত বুলিয়ে বলে যে ক্রিমসন, আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। তার মনে পড়ে যে এই ঘোড়াটা তার বাবাকে মহারাজ উপহার স্বরূপ দিয়েছিল এবং তার বাবা তাকে যুদ্ধ চলাকালীন ঘোড়াটা দিয়েছিল। যুদ্ধক্ষেত্রে ক্রিমসন সিসির অনেক সঙ্গ দিয়েছে, তার লয়াল সঙ্গী হিসেবে থেকেছে। কেভিন বলে যে তোমার আমার ব্যাঙ্কোয়েটটা নষ্ট করেও শান্তি হয়নি, আবার এখানেও এসে গেছো। এবার সবাই বলতে থাকে যে সিসি এখানে কি করছে, আর ঘোড়াটাই বা ওর কাছে এত আদর খাচ্ছে কেন। কেভিন ভাবে যে এখানে পিছিয়ে গেলে চলবে না, সবাই যেন আমার আসল পরিচয় জানতে না পারে। এবার কেভিন সিসিকে ঠেলে ফেলে দেয় এবং গোয়েনকে নিয়ে ঘোড়ায় উঠে পড়ে। সবাই বলে যে চাকরানি হয়ে সিসি বেশি বাড়াবাড়ি করছিল, এবার দেখলো তো কেমন লাগে। সিসি বলে যে আমার ঘোড়ায় আমি যাকে তাকে তো উঠতে দেব না, এবং সে একটা সিটি মারতেই ক্রিমসন তাদের দুজনকেই পিঠ থেকে ফেলে দেয়। সবাই তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, ঘোড়াটা চাকরানির কথা কেন শুনবে। এবার গোয়েনের তো ঘোড়া থেকে পড়ে গালই কেটে গেছিল। জেড বলে যে তুমি নিশ্চয়ই ঘোড়াটাকে খাবার খেতে দাও, তাই জন্যই তোমার কথা শুনেছে। কিন্তু তুমি ভুলে যেও না যে এক্ষুনি চাইলে কেভিন তোমাকে বাড়ি থেকেই বার করে দিতে পারে। কেভিন মনে মনে বলে যে সিসি, আমি তোমাকে ক্ষমা করব না। কিন্তু সে মুখে হাসি এনে বলে যে সিসি, প্লিজ তুমি সবার সামনে আমাকে অপমান করো না, আমাকে ঘোড়াটা চড়তে দাও। সিসি বলে যে তুমি তো ইয়াং মার্কুইস, তুমি আমার থেকে পারমিশন নেবে কেন। এবার সবাই তো কনফিউজড হয়ে যায় যেটা কি হচ্ছে। সিসি বলে যে শুধু ক্রিমসন না, আমার পরিবার তোমাকে যা যা দিয়েছে সব আমি নিয়ে নেব। এই বলে সিসি ক্রিমসনের পিঠে উঠে চলে যায়। অপরদিকে আমরা কেভিনের মা ট্রেসিকে দেখতে পাই, যে কিনা সিসির খাস দাসী পয়েলকে মারছিল। পয়েলের হাতে একটা বাক্স ছিল। পয়েল সেটাকে আঁকড়ে ধরে বলে যে মার্কুইস এইটা তার মেয়ের জন্য পাঠিয়েছে, আমি এটা কিছুতেই তোমাকে দেব না। ট্রেসি বলে যে তো এমনিও সিসি কেভিনকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, যা ওর জিনিস সবই আমারও জিনিস, পুরো ম্যানশনটাই তো আমার হয়ে যাবে। এই বলে ট্রেসি বাক্সটা পয়েলের হাত থেকে কেড়ে নিতে যায় এবং সেই বাক্সে একটা দামি জিনসেন ছিল। ট্রেসি বলে যে এবার তো তোকে মরতেই হবে, তুই আমাকে আটকাচ্ছিলিস, এবং সে পয়েলকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে সিসি আসে এবং বলে যে তোমার এত সাহস হলো কি করে আমার দাসীকে শাস্তি দেওয়ার। ট্রেসি বলে যে সিসি, তুমি জানো না, তোমার বাবা তোমাকে যে গিফটটা পাঠিয়েছিল সেটাও চুরি করে নিচ্ছিল। মানে ট্রেসি সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলতে শুরু করে দেয়। এবার সিসি মনে মনে ভাবে যে আমি তো ভুলেই গেছিলাম, আমার ভালো মানুষের ফায়দা উঠিয়ে এই চাকরানি আমাদের বাড়ির মালকিন হয়ে উঠেছিল। ট্রেসি বলে যে সিসি, তুমি জানো না এই চাকরানিগুলো খালি মালিকদের জিনিস চুরি করার ধান্দায় থাকে। সিসি বলে যে ঠিক, একজন চাকরানি যে কিনা নিজের জায়গা ভুলে গেছে তার তো শাস্তি পাওয়াই দরকার। ট্রেসি বলে যে ঠিক বলেছ, গার্ডরা এক্ষুনি পার্লের হাত পা ভেঙে দাও, ওর সঠিক শিক্ষা দরকার। এবং একজন মহিলা এসে পার্লের হাত ভাঙতে যায়। সিসি তক্ষুনি তাকে থামায় এবং বলে যে ওকে ছাড়ো। ট্রেসি বলে যে কি বলছো তুমি, আমি বুঝলাম না। সিসি বলে যে কেন বুঝলে না? ট্রেসি, তুমিও তো আমাদের বাড়ির চাকরানিই ছিলে, তুমিও তো নিজের জায়গা ভুলে গেছো তাই না? তাহলে শাস্তিটা তো তোমারই হওয়া উচিত। ট্রেসি বলে যে কি বললে, তোমার ভয় নেই যে কেভিন তোমাকে শাস্তি দেবে, আমার সাথে অ্যাটিটিউড দেখানো। সে বলে যে সিসি, তুমি যদি এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, না হলে কেভিনকে বলে তোমাকে মজা দেখাবো। সিসি বলে যে মজা, কেভিন আমাকে মজা দেখাবে? তবে ট্রেসি তো একটু ভড়কে যায়, কারণ সিসি তো কখনোই এইভাবে কথা বলতো না। সে বলে যে তোমার হঠাৎ কি হলো, তুমি তো কখনো আমাদের সাথে এইভাবে কথা বলনি। পার্ল বলে যে ম্যাডাম, কেভিন জানতে পারলে যদি আপনার সাথে খারাপ কিছু করে, আপনি বরঞ্চ মিসেস কার্টারের কাছে ক্ষমা চেয়ে নিন। সিসি বলে যে মিসেস কার্টার, আমাদের বাড়িতে একজনই মিসেস কার্টার আছে, আমার মা, তাছাড়া কোনো মিসেস কার্টারকে আমি চিনি না। আসলে ট্রেসি এখানে এই বাড়ির মালকিনের ছদ্মবেশে বা বলা যায় তার পরিচয় থাকছিল, এবং কেভিন ও ইয়াং মার্কুইসের পরিচয় থাকছিল। বেটা দুজনেই একদম ঠকবাজ ছিল।
এবার ট্রেসি বলে যে দাঁড়াও সিসি, আমি আমার ছেলেকে বলে তোমাকে মজা দেখাবো। তখন কিন্তু বলো না যে আমি তোমাকে আগে বলিনি। সিসি বলে যে বাড়ির চাকরানি হয়ে তোমার এত সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার? তুমি কি ভাবছো আমি একটা চাকরানির ছেলেকে বিয়ে করব? এবার ট্রেসি বুঝতে পারে যে না, ব্যাপার তো কিছু গন্ডগোল আছে, এবং সে সঙ্গে সঙ্গে গলার স্বর বদল করে বলে যে সিসি, কেভিন তো তোমাকে ভালোবাসে, তোমাকেই বিয়ে করবে। তখন তো আমি তোমার শাশুড়ি হব বলো, তখন তো এই বাড়িটা আমারও হবে, তাই না? সিসি বলে যে তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের জায়গা নিতে চাও? আর তুমি আমার মায়ের জামা কাপড় পরেছো কোন সাহসে? গার্ডরা, এক্ষুনি ওর জামা গয়না সব নিয়ে নাও। এবার সবার আগে পয়েলি এগিয়ে যায় এবং অন্যান্য দাসীরা মিলেও তার গা থেকে সমস্ত গয়না এবং দামি জামা খুলে নেয়, যেগুলো কিনা আসলে সিসির মায়ের ছিল। সিসি বলে যে ট্রেসি, মন দিয়ে শোনো, তুমি আর তোমার ছেলে দুজনেই আমার বাড়ির চাকর। এবার ট্রেসি তো চেঁচাতে থাকে যে সিসি, তুমি ভালো করলে না, আমার ছেলে এসে তোমাকে মজা দেখাবে, তোমার এত সাহস হলো কি করে, তখন তোমাকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে। তার তো পুরোই মাথা খারাপ হয়ে গেছিল। এবার পার্ল সিসিকে দেখায় যে সিসির বাবা যুদ্ধক্ষেত্র থেকে একটা দামি জিনসেং সিসিকে উপহার স্বরূপ পাঠিয়েছিল। পার্ল বলে যে ম্যাডাম, আপনার বাবা নিশ্চয়ই খুব কষ্ট করে এই দুর্মূল্য জিনিসটা উদ্ধার করেছে, আপনার জন্য পাঠিয়েছে, আপনি কিন্তু এটা কেভিনকে দিয়ে দেবেন না। এবার সিসির মনে পড়ে যে পার্ল সবসময় তাকে কেভিনের থেকে দূরে থাকতে বলতো, কিন্তু সিসি তো তখন প্রেমে অন্ধ ছিল, সে কারোর কথা শোনেনি। পরে ট্রেসি চক্রান্ত করে পার্লকে মেরে ফেলেছিল, তাই সিসি পার্লকে আদর করে দিয়ে বলে যে তুমি চিন্তা করো না। এবার তখনই একজন কর্মচারী খবর দেয় যে রাজকুমার ফেলিক্স সিসির সাথে দেখা করতে এসছে। ফিলিক্সের নাম শুনে সিসি তো প্রচন্ড খুশি হয় এবং তার সাথে দেখা করার জন্য ছুটতে বাগানে যায়। ফিলিক্স একটা চেরি ব্লসম গাছের তলায় দাঁড়িয়েছিল এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। সিসির মনে পড়ে যে আগের জন্মে কিভাবে ফিলিক্সকে অত্যাচারিত হতে হয়েছিল, তার জন্যই কষ্ট পেতে হয়েছিল, কিন্তু তারপরও ফিলিক্স কিন্তু সিসির হাত ছাড়েনি। সিসি বলে যে রাজকুমার, আপনি হঠাৎ এখানে? ফেলিক্স বলে যে এমনি হঠাৎ তোমাকে দেখার ইচ্ছা হলো, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে আমি বরং যাই। সিসি তাকে থামিয়ে বলে যে তুমি কি আমার সাথে থাকতে এতটাই অপছন্দ করো যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আমি তো ভাবছিলাম যে তোমাকে ডিনারের জন্য ইনভাইট করব। এই কথা শুনে ফেলিক্স তো প্রচন্ড খুশি হয়, কারণ ফেলিক্স তো সিসিকে খুবই পছন্দ করত। সিসি পার্লকে বলে যে তাড়াতাড়ি আমাদের জন্য সুস্বাদু ডিনার তৈরি করো, এবং তারা বাগানেই ডিনার করে। সিসি বলে যে আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গুকিন বাজাতে পারো, আমার মাও খুব সুন্দর গুকিন বাজাতো, কিন্তু সিসির মা মারা গেছিল, তাই ফেলিক্সই তাকে খুব সুন্দর গুকিন বাজিয়ে শোনায়, এবং সে খুব সুন্দর একটা লাভ মিউজিক তাকে বাজিয়ে শোনায়। ফেলিক্স মনে মনে ভাবে যে সিসি, তুমি যে কবে আমার মনের কথা বুঝবে। এবার মিউজিক শোনানো শেষ হয়ে গেলে সিসি বলে যে ফেলিক্স, তুমি কি আমাকে প্রায় এবার থেকে মিউজিক শোনাবে? ফেলিক্স বলে যে নিশ্চয়। কিন্তু তখনই সেখানে কেভিন চলে আসে এবং বলে যে সিসি, তোমার এত সাহস হলো কি করে আমার মায়ের গায়ে হাত দেওয়ার, আমার মায়ের গয়না জামা সব নিয়ে নেওয়ার? ট্রেসি বলে যে সিসি, আমি তোমাকে বলেছিলাম না এরকম না করতে, দেখো এবার আমার ছেলে কি করে। সিসি বলে যে ধ্যাত, এই কুকুরগুলো চেঁচামেচি করে পুরো ভাইবটাই নষ্ট করে দিল। ফিলিক্স বলে যে আমি কি কোনো সাহায্য করতে পারি? সিসি বলে যে না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি আমাদের ক্ষমা করো যে এই দুটো কুকুরের ভুকভুকানি তোমাকে শুনতে হচ্ছে। কেভিন বলে যে কে এটা? ও, তুমি আমাকে জেলাস করার জন্য একটা র্যান্ডম লোক হায়ার করেছো? তুমি কি ভাবছো তুমি যাকে তাকে ধরে আনবে আর আমি হিংসা করব? সিসি বলে যে যাকে তাকে, তুমি মনে হয় জানো না ও কে, তাই না? তুমি ওর নখেরও যোগ্য না। কেভিন বলে যে আমার জানার দরকারও নেই, তুমি এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাইবে হাঁটু গেড়ে, না হলে আমি তোমাকে ছাড়বো না। এই বলেই কেভিন তাদের ডিনার টেবিলটা উল্টে দিতে যায়, কিন্তু ফিলিক্স অপর প্রান্ত থেকে সেটা ধরে রেখেছিল, তাই কেভিন সেটা টলাতেও পারে না। সিসি বলে যে কেভিন, তুমি কি অন্য দুনিয়ায় আছো? আমি কোনো চাকরানির কাছে ক্ষমা চাইবো না। এবার ট্রেসি দেখে যে সিসি তো আগের মতো নেই, তাই সে মিষ্টি করে বলে যে সিসি, কেভিন তোমরা ঝগড়া করো না, সকালে যা হয়েছে পুরোটাই ভুল বোঝাবুঝি, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। কেভিন বলে যে আমার মা বলছে তাই তোমাকে আমি এবারের মতো ছেড়ে দিচ্ছি। সিসি বলে যে তুমি আমাকে ছেড়ে দেওয়ার কে? তুমি কি নিজেকে এখনো ইয়াং মার্কুইস ভাবছো নাকি? কেভিন বলে যে ভুলে যেও না, এই টাইটেলটা তুমিই আমাকে ব্যবহার করতে অনুমতি দিয়েছো।
তাছাড়া কিছুদিন পর তো ইম্পেরিয়াল এক্সামিনেশন হবে, সেখানে আমি প্রথম হব। তখন আর এই উপাধির দরকার আমার হবে না। ট্রেসিও বলে যে হ্যাঁ, কেভিন এই পরীক্ষাটা পাশ করে গেলেই আমি তোমাদের বিয়ের কথা বলবো। কিন্তু ট্রেসি মনে মনে ভাবে যে আমার ছেলে আগে পাশ করুক, তারপর তোমাকে আমি মজা দেখাবো। সিসি ভাবে যে কেভিন, আগের জন্মে আমি তোমাকে এই পরীক্ষায় প্রথম হতে সাহায্য করেছিলাম, আমার সাহায্য ছাড়া তুমি এইবার কি করো আমি দেখে নেব। কেভিন ফেলিক্সকে বলে যে তুমি যেই হও না কেন, জেনে রাখবে সিসি আমাকে ভালোবাসে, আমার কথায়ও উঠে বসে, তাই তুমি কিন্তু কোনো আশা রেখো না। সিসি বলে যে কেভিন, তোমাকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, কিন্তু আমি তো শুনেছি যে ইম্পেরিয়াল এক্সাম পাশ করতে গেলে শুধু জ্ঞান থাকলেই হয় না, তাকে সৎ এবং দয়ালুও হতে হয়। কিন্তু তোমার মতো একজন অসৎ মানুষ যে কিনা ইয়াং মার্কুয়েসের মিথ্যা পরিচয় নিয়ে আছে, সে পরীক্ষা কি করে পাশ করবে বলো তো? এই কথা শুনে ট্রেসি বলে যে সিসি, তুমি কি বলছো? তুমি ওর ফিউচার নষ্ট করো না প্লিজ। সিসি বলে যে আমি কি বা করতে পারি, যতই হোক তুমি ইয়াং মার্কুইস। এই কথা শুনে তো কেভিনও একটু ভয় পেয়ে যায়। সে বলে যে সিসি, তুমি তো আমাকে ভালোবাসো, আমি পরীক্ষায় পাশ করলেই তোমাকে বিয়ে করে নেব। সিসি বলে যে কেভিন, তুমি কি চাও, তোমার আসল পরিচয় আমি ফাঁস না করি? কেভিন বলে যে হ্যাঁ প্লিজ, আমি কখনো আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। সিসি বলে যে ঠিক আছে, তাহলে তুমি আর তোমার মা এক্ষুনি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। কেভিন বলে যে কি বললে, একটা ছেলে হয়ে আমি তোমার কাছে নিচু হব, ক্ষমা চাইবো? সিসি বলে যে তুমি নিজেই ভেবে দেখো কি করবে। এবার কেভিন এবং তার মা সিসির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার ট্রেসি আর কেভিন তো ধাঁধায় পড়ে যায় যে সিসি হঠাৎ এমন বদলে গেল কি করে। ট্রেসি বলে যে তোমারই দোষ, ও তো চায় তুমি ওকে একটু ভালোবাসো, কিন্তু তুমি সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করো। যতদিন না তোমার পরীক্ষাটা হচ্ছে ওর সাথে ভালোবাসার নাটক করে থাকবে, এটাই তোমার সফল হওয়ার একমাত্র সুযোগ। কেভিন বলে যে ঠিক আছে, দেখো আমি এবার কি করি। ওদিকে ফিলিক্সও তো একটু অবাক হয়, কারণ সিসি তো আগে কেভিনকেই পছন্দ করত। সিসি বলে যে রাজকুমার, আমি বুঝেছি যে কিছু লোক আমার ভালো ব্যবহারের যোগ্য না, কিন্তু কিছুদিন পর একটা শো হবে, আপনি কি আমার সাথে সেই শোটা দেখতে যাবেন? ফেলিক্স বলে যে নিশ্চয়ই, এবং তারা একে অপরকে পিঙ্কি প্রমিস করে যে তারা একসাথে শোটা দেখতে যাবে। এবার মহারাজের দরবার থেকে ইম্পেরিয়াল এক্সামের দিন ঘোষণা করা হয়। এবার কেভিন সিসির কাছে গিয়ে বলে যে সিসি, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, কিন্তু আমি তোমার সাহায্য চাই। সিসি বলে যে কেন, কাল তো তুমি খুব কনফিডেন্টলি বললে যে তুমিই প্রথম হবে, তাহলে আজ আবার সাহায্য চাই কেন? কেভিন বলে যে কেন, তুমি কি চাও আমি ফেল করি? সিসি বলে যে না না, তা কেন, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। কেভিন ভাবে যে আমি জানতাম তুমি আগের দিন আমাকে জেলাস করার জন্যই সব কিছু করছিলে। সে বলে যে আমি তোমার কাছে বেশি সাহায্য চাই না, আমি শুনেছি তুমি নাকি পরীক্ষককে চেনো, তা আমাকে একটু প্রশ্নপত্রটা এনে দিতে পারলেই হবে। আমি চিট করব না, কিন্তু একটু সাজেশন হিসেবে পড়তে আমার সুবিধা হবে, তাই জন্য বলছিলাম। আর এর বদলে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করতে রাজি আছি। সিসি বলে যে ঠিক আছে, কিন্তু তোমার প্রমিসটা কিন্তু ভুলে যেও না। পার্ল তাকে বলে যে সিসি ম্যাডাম, আপনি কি সত্যিই আবার ওকে সাহায্য করবেন? সিসি বলে যে হ্যাঁ, আমি সব সময় আমার প্রমিস রাখি, ওকে শুধু প্রশ্নপত্রই এনে দেবো না, তার উত্তরও বলে দেব। পার্ল বলে যে আপনি কিন্তু আবার ওর কথায় গলে যাচ্ছেন। সিসি বলে যে বোকা মেয়ে, আমি জানি আমি কি করছি। কাউকে যদি ওপর থেকে নিচে ফেলতে হয় তাহলে তাকে যতটা সম্ভব বেশি উপরে ওঠানো উচিত, কারণ বেশি উঁচু থেকে পড়লে বেশি ব্যথা লাগে। কেভিন, আমি তোমার পতনের অপেক্ষাতেই আছি। এবার অন্যদিকে আমরা গোয়েন এবং কেভিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। গোয়েন বলে যে কেভিন, তোমার না আর কয়েকদিন পর পরীক্ষা, আর তুমি আমার সাথে সময় কাটাচ্ছ। কেভিন বলে যে চিন্তা করো না, প্রথম হওয়ার রাস্তা আমার জানা আছে। গোয়েন বলে যে তুমি প্রথম হলে আমাকে ভুলে যাবে না তো? কেভিন বলে যে না, তোমাকে আমি বিয়ে করব অনেক বড় করে। এবং তারা আবার রোম্যান্স করতে লেগে যায়। এবার ওদিকে ফিলিক্সের এক কর্মচারী ফিলিক্সকে জানায় যে সিসি চারদিকে রটাচ্ছে যে কেভিনই প্রথম হবে, তাদের কি উচিত এইসব গুজব বন্ধ করা? এবার ফিলিক্সের মনে পড়ে যে সিসি কিছুদিন আগে তাকে বলেছিল যে একটা শো দেখতে যাওয়ার কথা। তাহলে কি সিসি এই শো এর কথাই বলেছিল? ফেলিক্স বলে যে না, কিছু করতে হবে না, যেমন চলছে তেমন চলতে দাও। এবার আমরা কেভিনকে তার চেলাদের সাথে দেখতে পাই। পরীক্ষার পরই কেভিন সবাইকে পার্টি দিতে লেগে যায়, কারণ কেভিন তো জানতোই সে প্রথম হবেই।
জেড বলে যে আমি শুনেছি মহারাজ নাকি কেভিনের উত্তর দেখে এতটাই ইমপ্রেসড হয়েছে যে কেভিনই প্রথম হবে। সবাই বলতে থাকে যে একমাত্র কেভিনই প্রথম স্থান ডিজার্ভ করে। এবার তখনই সেখানে সিসি আর পার্ল আসে। পার্ল বলে যে ম্যাডাম, এরাও এখানে আছে, চলুন আমরা অন্য কোথাও যাই। সিসি বলে যে না, তোমাকে বলেছিলাম না একটা শো দেখাবো, এখন সেই শোই শুরু হবে। এবার তখনই যে দেশে সিসিকে বলে যে তুমি আবার এখানে এসেছো, আগের বার তো কেভিন দয়া করে তোমাকে ছেড়ে দিয়েছিল, ভেবো না এইবারও ছেড়ে দেবে। অপর একজন বলে যে ঠিক, তুমি একটা ছোট লোক, নিজের জায়গাটা ভুলে যেও না, আমাদের এই সেলিব্রেশনে তোমার কোনো জায়গা নেই। কেভিন এসে বলে যে সিসি, কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য ধন্যবাদ, আমি নিঃসন্দেহে প্রথম হব। তুমি যদি আমার কাছে এখনো ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তোমাকে ওইখানে খেতে বসতে হবে। এবং সে তাদের এঁঠোগুলো যেখানে রাখা ছিল সেই জায়গাটা দেখায়। জেড বলে যে সিসি, তুমি তো এইটারই যোগ্য, কেভিনকে থ্যাংক ইউ বলো যে অন্তত এইটুকু তোমাকে দিয়েছে। সিসি মনে মনে ভাবে যে তুমি আগের জন্মে আমাকে যথেষ্ট অপমান করেছো, এবার আমি আর তা হতে দেব না। সিসি বলে যে তুমি এখনই সেলিব্রেট করার আয়োজন করেছো, কিন্তু এখনো তো রেজাল্ট বেরোয়নি। গোয়েন বলে যে সিসি, কেভিন তোমাকে দয়া করে ওর ম্যানশনে থাকতে দিয়েছে, তারপরও তুমি ওর খারাপ চাইছো। জেড বলে যে অকৃতজ্ঞ ছোট লোক, এবং সে সিসিকে চড় মারতে যায়। কিন্তু তখনই তার হাত ধরে নেয় ফেলিক্স। জেড বলে ওঠে যে বাবা, নিজে চাকরানি হয়ে আবার সাথে করে একটা জিগোলো এনেছে। জিগোলো কথার অর্থ হলো পুরুষ দেহ ব্যবসায়ী, এরকম বলা যায়। তখনই অপর একজন বলে ওঠে যে কেভিন, তোমার কিন্তু উচিত এই ছোট লোকটাকে এবার শাস্তি দেওয়া। ফেলিক্স বলে যে তুমি সিসিকে ছোট লোক বললে। গোয়েন তখন ভদ্রভাবে বলে যে আসলে আপনি ভুল বুঝছেন, সিসি আসলে কার্টার ম্যানশনের কর্মচারী, আর কেভিন ওর মালিক। তাও সিসি কেভিনের সাথে খারাপ ব্যবহার করছে, তাই জন্যই আমরা ওকে শাস্তি দিচ্ছিলাম। আসলে গোয়েন না এদের মধ্যে একটু চালাক ছিল। সে ফেলিক্সের জামা কাপড় এবং বেশভূষা দেখেই সন্দেহ করেছিল যে এটা নিশ্চয়ই কোনো সাধারণ লোক বা সাধারণ যেগুলো নয়, এটা নিশ্চয়ই অভিজাত ঘরের কেউ একটা হবে। জেড তখনই বলে যে গোয়েন, তোমাকে এই জিগলের সাথে ভালোভাবে কথা বলতে হবে না, সিসির সাথে এসেছে মানে নিশ্চয়ই কোনো ফ্রডই হবে। তাছাড়া কেভিন তো এমনিও পরীক্ষায় প্রথম হবে, এই জিগলোটা কেভিনের কম্প্যারিজনে কিছুই না। ফেলিক্স বলে যে রেজাল্ট তো এখনো বেরোয়নি, তোমরা কি করে জানলে যে কে প্রথম হবে? সিসি বলে যে কেভিন, তোমার কনফিডেন্স দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। এবার তখনই একজন কর্মচারী আসে এবং বলে যে রেজাল্ট বেরিয়ে গেছে। কেভিন বলে যে তাড়াতাড়ি বলো কে ফার্স্ট হয়েছে, নিশ্চয়ই আমিই হয়েছি। কর্মচারীটি বলে যে না, আপনি হননি। কেভিন তার কলার ধরে বলে যে এটা কিভাবে সম্ভব, তুমি মিথ্যা বলছো। সিসি বলে যে তুমি মনে হয় একটু তাড়াতাড়ি পার্টি করতে শুরু করে দিয়েছিলে। জেড বলে যে ফার্স্ট না হলেও কেভিন নিশ্চয়ই থার্ড বা সেকেন্ড তো হবে। কর্মচারীটি বলে যে প্রথম দ্বিতীয় তৃতীয় কিছুই হয়নি সে। গোয়েন বলে যে তাহলে কেভিন কত নাম্বার পেয়েছে? কর্মচারীটি বলে যে আমাকে জিজ্ঞেস করবেন না, উনি আসলে লিস্টেই নেই। আর কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই গিয়ে দেখে নিন। কেভিন ভাবে যে আমার সাথে এটা কি হচ্ছে, আমি তো আগে থেকেই সমস্ত উত্তর জানতাম, নিশ্চয়ই সিসি কিছু করেছে। সে বলে যে সিসি, তুমি আমাকে ফাঁসিয়েছো। সিসি বলে যে তোমার কি মাথা খারাপ, আমি একজন সাধারণ কর্মচারী, আর তুমি মহান মার্কোয়েজ, আমি কি তোমাকে ফাঁসাতে পারি? কেভিন বলে যে তুমি আমাকে পরীক্ষার প্রশ্ন উত্তর দিয়েছিলে, তুমি ছাড়া আর কে হবে? সিসি বলে যে প্রশ্ন উত্তর আমি তো কিছুই বুঝতে পারছি না। কেভিন বলে যে নাটক বন্ধ করো, তুমি আমাকে প্রশ্ন উত্তর দিয়েছিলে, আচ্ছা এবার বুঝেছি, ওগুলো সব ফেক ছিল তাই না? এই বলেই কেভিন সিসির দিকে তেড়ে যায়, কিন্তু ফিলিক্স তাকে আটকায় এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফিলিক্স বলে যে একদম এগোবে না। জেড বলে যে তোমার এত সাহস, ইয়াং মার্কুইসকে ধাক্কা দিলে? সিসি বলে যে ইয়াং মার্কুইস তাই, তা এমন না তো যে ও পরীক্ষার রেজাল্টের মতো নিজের পরিচয় নিয়েও মিথ্যে কথা বলছে। গোয়েন বলে যে কেভিন পরীক্ষায় পাশ না করলেও ভুলে যাবে না ও একজন অভিজাত ব্যক্তির ছেলে। জেড বলে যে ভুলে যাবে না, মালিক মালিকই থাকে আর চাকর চাকরই থাকে। সিসি হাততালি দিয়ে বলে যে একদম ঠিক বলেছ। তা কেভিন, তুমিই বলো, তুমি মালিক নাকি চাকর? কেভিন ভাবে যে এই পরিচয়টাই তো আমার কাছে এখন সব, এটা হারানো চলবে না। সে আস্তে আস্তে বলে যে সিসি, আমি মানছি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। সিসি বলে যে এভাবে ক্ষমা চাইলে তো হবে না, তুমি সবাইকে বলো কেন তুমি পরীক্ষায় ফেল করেছো,
আমার জন্য? নাকি তুমি নিজে একটা গাধা আর কুঁড়ে তাই জন্য? কেভিন বলে যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সিসি বলে যে তাহলে তো সবাইকেই আসল সত্যিটা বলতেই হবে। কেভিন বলে যে না, না, আমি বলছি। জেড তখনই বলে যে কেভিন, তুমি ওকে ভয় পাচ্ছ কেন? কেভিন জেডকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি চুপ করো। এবার সে সবার সামনে স্বীকার করে যে আমি অকর্মণ্য, আমি গাধা, তাই জন্যই আমি ফেল করেছি। এবার গোয়েনও মনে মনে ভাবে যে কেভিন সিসিকে এত ভয় পাচ্ছে কেন। সিসি বলে যে সবাই এবার বুঝেছো তো যে এইসব পার্টি করার আর কোনো মানেই নেই, এবং সে সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে ফেলিক্সকে বলে যে কেমন শো দেখালাম বলো। ফেলিক্স বলে যে ধন্যবাদ আমাকে এরকম একটা শোতে ইনভাইট করার জন্য। তারা তো একে অপরের দিক থেকে চোখই সরাতে পারছিল না। এবার সিসি এবং ফেলিক্স তারা দুজনে মিলে ড্রাঙ্ক হেভেনে যায়। ফেলিক্স সিসির সব পছন্দের খাবার দাবার অর্ডার করেছিল। ফেলিক্স বলে যে সিসি, চাঁদটা খুব সুন্দর আজকে। সিসি বলে যে কি সুন্দর হাওয়াও দিচ্ছে, তাই না? এবার সিসি ভাবে যে আগের বার তো আমি কেভিনকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ফেলিক্সের দিকে তাকানোর সময়ই পাইনি। সেই সময় হঠাৎ সিসি জানলা দিয়ে লক্ষ্য করে যে গোয়েন সেখানে ঢুকছে। সিসি ভাবে যে গোয়েন এখানে কেন? ওর তো উচিত ছিল এখন কেভিনের সাথে থাকার। ও এখানে কি করছে? এবং সিসি ফিলিক্সকে বলে যে তুমি কি আরো একটা শো দেখতে চাও? কিন্তু এইবার তোমাকেও শোতে পার্টিসিপেট করতে হবে। এবং সে ফিলিক্সকে কানে কানে কিছু কথা বলে। ওদিকে গোয়েন ভাবছিল যে সিসির সাথে আজকে যে ছিল তাকে কিন্তু সাধারণ কেউ মনে হয়নি, এবং সে চুপি চুপি সিসিদের কথা শোনার চেষ্টা করে। তখনই সিসি তাদের প্ল্যান মতো চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে শুরু করে যে রাজকুমার, আজকে তুমি না থাকলে আমার যে কি হতো। এবং গোয়েন সেই কথা শুনে ভাবে যে রাজকুমার, তার মানে এটা রাজকুমার। কিন্তু রাজকুমার এই চাকরানির সাথে কেন প্রেম করছে? তাই জন্যই সিসির অহংকার এত বেড়ে গেছে। কিন্তু ও একটা চাকরানী হয়ে যদি রাজকুমারকে পটাতে পারে, তাহলে তো আমি এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার কাছে তো কোনো ব্যাপারই না। সিসি এবার বলে যে রাজকুমার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। এবং সিসি বয়েলকে নিয়ে চলে যায়। গোয়েন ভাবে যে আমি যদি একবার রাজকুমারকে পটিয়ে নিই তাহলে কেভিনকে আমার আর দরকার হবে না। এই কথা ভেবে সিসি চলে যাওয়ার সাথে সাথেই গোয়েন রাজকুমারের কাছে অর্থাৎ ফিলিক্সের কাছে যায়। ওদিকে পুরোটাই তো সিসির প্ল্যান ছিল। সিসি ভাবে যে গোয়েন, আমি ভেবেছিলাম তুমি হয়তো কেভিনের প্রতি লয়াল, কিন্তু তুমি তো তাও না। আমি ভাবছি যে যদি এখনই কেভিন এখানে আসতো তাহলে কি হতো। এবং সেই কেভিনকে ডাকতে চলে যায়। এবার গোয়েন তো গিয়ে রাজকুমারের গায়ে ঢলে পড়ে এবং বলে যে রাজকুমার, সিসির মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? ফিলিক্স তাকে সরিয়ে দিয়ে বলে যে তুমি এখানে কি করছো? তোমাকে সকালে কেভিনের সাথে দেখলাম না। গোয়েন বলে যে তাতে কিছু না, আমি তো শুধু কেভিনের বন্ধু, তার চেয়ে বেশি কিছু না। এবং সে ফিলিক্সের গায়ে হাত দিয়ে বলে যে কিন্তু তোমাকে টাচ করলেই আমার হার্টবিট খুব বেড়ে যায়, দেখো, ফিল করে দেখো। এবার তখনই সেখানে কেভিন চলে আসে এবং প্রচন্ড রেগে বলে যে গোয়েন, তুমি এখানে কি করছো? এবং সে গোয়েনকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে অসভ্য মেয়ে। গোয়েন বলে যে তুমি যেমন ভাবছো তেমন না। কেভিন বলে যে আমি ভাবছি মানে আমি নিজের চোখে দেখে তুমি ওর গায়ে ঢলে পড়েছো। গোয়েন বলে যে আমি এখানে আসতে চাইনি, আমাকে সিসি এখানে ডেকেছে, ও পুরোটাই ফাঁসাচ্ছে আমাকে। সিসি তখনই সেখানে এসে বলে যে আমি এখানে কাউকেই ডাকিনি। কেভিন গোয়েনের ঘেঁটি ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। ফিলিক্স বলে যে সিসি, তুমি আর 1 সেকেন্ড দেরি করলে কিন্তু আমি ওই মেয়েটাকে মেরেই দিতাম, অসভ্য মেয়ে একটা। অন্যদিকে কেভিন তো গোয়েনকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি কি ওর বিছানায় যেতে চাও? গোয়েন বলে যে তুমি আমাকে ভুল ভাবছো। কেভিন বলে যে আমি নিজের চোখে দেখলাম তুমি ওর সাথে চিপকে ছিলে। গোয়েন বলে যে না, আমাকে বিশ্বাস করো, আমি শুধু জিগোলোটার আসল পরিচয় সম্বন্ধে জানতে গেছিলাম। আমি তো তোমার ভালোর জন্যই জানতে গেছিলাম। আসলে গোয়েন মনে মনে ভাবে যে আমি রাজকুমারের আসল পরিচয় কেভিনকে বলবো না, আর আমি কেভিনের সাথেও ব্রেকআপ করতে পারবো না। কারণ রাজকুমার যদি না পটে, তখন কেভিনকে তো অপশন হিসেবে রাখতেই হবে। গোয়েন বলে যে আমি সত্যিই বলছি, আমি তোমার জন্যই গেছিলাম। কেভিন বলে যে তাই? তাহলে কি জানলে ওর আসল পরিচয় কি? গোয়েন বলে যে তেমন কেউই না, ও সাধারণ একটা কেউ। কেভিন বলে যে সে তো আমার জানাই আছেন, যাকে তাকে একটাকে ধরে এনেছে আমাকে জ্বালানোর জন্য। এবার গোয়েন বলে যে তুমি তো পরীক্ষায় পাশ করতে পারলে না, তাহলে এবার কি করবে? কেভিন বলে যে সে আমি কিছু একটা উপায় বার করে নেব, এটা আমার কাছে কোনো ব্যাপারই না।
এবার সিসি বাড়ি এসে দেখে যে ট্রেসি আর কেভিন তার কাছে ক্ষমা চাইতে এসেছে। ট্রেসি বলে যে সিসি, তোমরা এখন অল্প বয়সী ছেলে মেয়ে, এইসব তো তোমাদের ঝগড়া লেগেই থাকবে, কিন্তু তার জন্য তুমি ওকে ভুল প্রশ্নপত্র দিয়ে দেবে? সিসি বলে যে ও ফেল করেছে সেটাও কি আমার দোষ? ট্রেসি বলে যে তা না, আসলে ও তোমার কাছে ক্ষমা চাইতেই এসেছে, তোমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। এবং ট্রেসি পলকেও সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায় যে ওরা এখন পার্সোনাল টাইম কাটাবে, তুমি এখান থেকে চলো। এবার কেভিন সিসিকে একটা উপহার দেয় এবং বলে যে সিসি, এটা আমি তোমার জন্য এনেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, সবকিছু ভুলে যাও। সিসি বাক্স খুলে দেখে সেটা একটা সোনার চুলের কাঁটা। সিসির মনে পড়ে যে এই কাঁটাটা দিয়েই সে নিজের প্রাণ নিয়েছিল। সে বলে যে শুধুমাত্র একটা চুলের কাঁটা, এটা আবার উপহার নাকি? এবং সে সেটা ছুঁড়ে ফেলে দেয়। কেভিন মনে মনে ভাবে যে সিসি, তুমি আমাকে যা যা অপমান করছো আমি কিন্তু সব মনে রাখছি, আমি সব বদলা নেব। কিন্তু সে হাসি মুখে বলে যে ঠিক আছে, তোমার যদি এটা পছন্দ না হয় আমি তোমাকে অন্য একটা উপহার দেব। সিসি বলে যে আমি তোমার থেকে কোনো গিফটই নেব না, কারণ তুমি আমারই টাকা নষ্ট করে আমাকেই জিনিস কিনে দিচ্ছ, এটার কোনো মানেই হয় না। এখানে দাঁড়িয়ে না থেকে এখন যাও। কিন্তু তখনই কেভিন সিসির পায়ের কাছে বসে পড়ে এবং বলে যে সিসি, আমি এতদিন যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো, আমি জানি তুমি একমাত্র আমার ভালো চাও। সিসি ভাবে যে ও, তুমি বুঝেছো যে আমি ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। কেভিন বলে যে সিসি, আমাকে আর একটা সুযোগ দাও। সিসি ভাবে যে আগের বার যখন সুযোগ চেয়েছিলে তখন তো রাজা হতে চেয়েছিলে, এবার দেখি কি সুযোগ চাও। সিসি বলে যে কি সুযোগ তোমার চাই বলো। এবার কেভিন এই কথা শুনে ভাবে যে তাহলে নিশ্চয়ই সিসির রাগ ভেঙে গেছে এবং সে উঠে পড়তে যায়। কিন্তু সিসি তখনই তাকে ধাক্কা মেরে বসিয়ে দেয় এবং বলে যে তুমি আমার সামনে এরকম হাঁটু গেড়ে থাকলেই আমার ভালো লাগে, কারণ অরিজিনালি তো তুমি আমার চাকরই, তাই না? কেভিন সবকিছুই হজম করে নেয়। সিসি বলে যে বলো কি সুযোগ চাই তোমার। কেভিন বলে যে আমাকে আর্মি জয়েন করিয়ে দাও, আমাকে জেনারেল পজিশন পাইয়ে দাও, তোমার বাবাকে একটু বলো প্লিজ। সিসি ভাবে যে আগের বার তো তুমি ইম্পেরিয়াল এক্সামে প্রথম হয়েছিলে, তার কিছুদিন পরেই বর্ডারে যুদ্ধ হয়, আমার বাবা এতদিন যা সামলে রেখেছিল তুমি সব নষ্ট করে দিয়েছিলে, আর তোমার চিন্তায় চিন্তায় আমিও যুদ্ধক্ষেত্রে চলে গেছিলাম, কিন্তু এইবারও এক ভুল করা যাবে না। সিসি কেভিনকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে আর্মিতে ঢোকানোর ব্যবস্থা করব। এবং সে একটি জেড পেন্ডেন্ট কেভিনকে দেয় এবং বলে যে এটা আমার মা আমাকে দিয়েছিল, এটা নিয়ে আমার বাবাকে দেখাবে, তাহলেই হবে। এই কথা শুনে কেভিন তো খুব খুশি হয়, কিন্তু মনে মনে তো তার অন্য প্ল্যান ছিল। সে মুখে বলে যে সিসি, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার সম্মান রাখবো, যুদ্ধ থেকে ফিরে এসেই তোমার জন্য আমি একটা বড় সারপ্রাইজ দেব। সিসি মনে মনে ভাবে যে কেভিন, তোমাকে মারা একটা পিঁপড়েকে মারার সমান, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, কারণ আমি জানতে চাই যে যুদ্ধে আমাদের হারটা কার জন্য হয়েছে, কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এবার কেভিন তো সিসির সেই পেন্ডেন্টটা নিয়ে তার বাবা আলেকজান্ডার কার্টারের কাছে যায়। আলেকজান্ডার বর্তমানে নর্থ আর্মির যুদ্ধ ক্যাম্পে ছিল। এবার কেভিন গিয়ে সেই পেন্ডেন্টটা আলেকজান্ডারকে দেখায়। আলেকজান্ডার বলে যে তুমি কি তাহলে আর্মি জয়েন করতে চাও? কেভিন বলে যে আমার ছোট থেকে এই একটাই ইচ্ছা, আমি আপনার সাথে যুদ্ধক্ষেত্রে যেতে চাই, যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতেও আমি ভয় পাবো না। আলেকজান্ডার বলে যে ঠিক আছে, সিসি যখন তোমাকে পাঠিয়েছে তোমাকে আমি সেঞ্চুরিয়ান পদে নিয়োগ করছি, তারপর তুমি কতটা উন্নতি করতে পারবে সেটা তো তোমার উপরই নির্ভর করছে। কেভিন তো তার সেঞ্চুরিয়ানের পদক নিয়ে খুশি মনে চলে আসে, কিন্তু বাইরে গিয়েই সে সিসির বাবাকে একটা গালাগালি দেয় এবং বলে যে আমাকে একটা নিম্ন স্তরের পদ দেওয়া, ওকে আমি মজা দেখাবো। অপরদিকে ফিলিপ অর্থাৎ সিসির দাদা বলে যে বাবা, সিসি কি ভেবে এই ছেলেটাকে আর্মিতে পাঠালো, ও কি আদৌ লড়াই করতে পারবে? আলেকজান্ডার বলে যে আমি অত জানি না, কিন্তু সিসি যখন বলেছে তখন ওকে রাখতেই হবে। এবার আমরা যুদ্ধক্ষেত্রে সিন দেখতে পাই, সেখানে সব যোদ্ধারা বীর বিক্রমে যুদ্ধ করছিল, কিন্তু কেভিন ভিতর ডিমের মতো কিচ্ছু করতে পারছিল না, সে ভয় কাঁপছিল এবং রক্ত দেখে তার তো প্যান্টে হিসু হয়ে যায়।
সব সেনারা যখন যুদ্ধ করার জন্য চার্জ করছিল, সে তখন যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কথা ভাবছিল। এবার কুখ্যাত হুন সৈন্যরা তাদের কয়েকজন সৈন্যকে ঘিরে ধরে এবং একে একে তাদের মারতে শুরু করে। কেভিন ভাবে যে আমি কি ফালতু যুদ্ধ করতে এসে মরবো নাকি, এটা হতেই পারে না। এখানে অপর এক সৈন্য ফেন ছিল এবং সে বলে যে মৃত্যু অবধি আমাদের যুদ্ধ করতে হবে, হার মানলে চলবে না, কেভিন চলো। কিন্তু কেভিন হুনদের কাছে সারেন্ডার করে দেয়। এখানে আমরা হুনদের দলপতি স্যারিককে দেখতে পাই। কেভিন স্যারিকের কাছে গিয়ে বলে যে আমি তোমাদের কাছে সারেন্ডার করছি, তোমরা প্লিজ আমাকে মেরো না, আমি আমাদের আর্মির সমস্ত খবর তোমাদের দেব, তোমরা আমাকে ছেড়ে দাও। স্যারিক বলে যে তুমি একটা সামান্য সেনা, তুমি আবার আমাদের কি খবর দেবে? কেভিন বলে যে না, আমি সামান্য সেনা না, আমি মার্কুইজ ম্যানশনে থাকি, আমি আলেকজান্ডার কার্টারকে চিনি, ওর মেয়ে তো আমার প্রেমিকা। তখনই ফেন বলে ওঠে যে তোমার এত সাহস, তুমি বিশ্বাসঘাতকতা করছো, এবং সেই কেভিনকে মারতে যায়। এরিক তার সেনাবাহিনীর সাহায্যে ফেনকে সেখানেই আটকে দেয়। স্যারি কেভিনকে বলে যে ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমাদের বন্ধু, কিন্তু তোমাকে তোমার লয়ালিটি প্রমাণ করতে হবে। কেভিন বলে যে কিভাবে? স্যারিক বলে যে তাহলে তোমার দলের এখানে যে সমস্ত সৈন্যরা আছে তাদের সবাইকে মেরে ফেলো। পেন বলে যে বিশ্বাসঘাতক, তুমি নরকে পৌঁছবে। কেভিন বলে যে আরে আমার এখনো মরার সময় আসেনি, আমি আগে বড় হব, রাজা হব, তারপর মরবো, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করতে পারি। এবং সে নিজের দলেরই অন্য সৈন্যদের মেরে ফেলে। স্যারিক বলে যে বাহ, খুব ভালো, এবার থেকে তুমি হুনদের বন্ধু, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কেভিন বলে যে নিশ্চয়ই, আমি সব কাজ করতে রাজি আছি। কিন্তু তখনই স্যারিক একটা চাকু নিয়ে কেভিনের হাতে চালিয়ে দেয়। কেভিন তো হাউ মাউ করে কাঁদতে থাকে যে এটা কেন করলে, আমি তো তোমারই দলের। স্যারিক বলে যে আরে, দলের জন্য এটুকু চোট সহ্য করতে পারবে না, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এবার কেভিন তো হাতে ব্যান্ডেজ নিয়ে আলেকজান্ডারের কাছে ফেরত আসে এবং বলে যে আমি বীরের মতো যুদ্ধক্ষেত্রে লড়াই করেছি, আমি 8 জন শত্রুকে পরাস্ত করেছি এবং প্রমাণস্বরূপ তাদের কানগুলি কেটে এনেছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমার সমস্ত সঙ্গীরা মারা গেছে। আলেকজান্ডার বলে যে কেভিন, তুমি খুবই বীরত্বের সাথে লড়াই করেছো, দেখো আমাদের এখানে কে এসেছে। এবং তখনই সেখানে সিসি আসে। সে ভাবে যে আগের বার আমি আমার বাবা দাদাকে তোমার হাত থেকে বাঁচাতে পারিনি, কিন্তু এইবার আমি তাদের বাঁচাবই। কেভিন বলে যে সিসি তুমি এখানে? সিসি বলে যে কেন, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? কেভিন বলে যে না না, আসলে তা না, আমি তোমাকে এখানে আশা করিনি। এবার সিসি তো কেভিনের হাতে চোট দেখতে পায় এবং বলে যে কি হলো তোমার হাতে, খুব গুরুতর চোট লেগেছে নাকি? কেভিন ভাবে যে ও সিসি, তুমি তাহলে এখনো আমাকে ভালোবাসো, তাই জন্যই আমার চিন্তায় এত দূর ছুটে এসেছো। সে বলে যে যুদ্ধক্ষেত্রে এইসব চোট তো কিছুই না, আমি তো প্রাণ দিতেও রাজি আছি। সিসি তার হাতে মেরে বলে যে ঠিকই তো, তুমি তো মহান এক যোদ্ধা। সিসির বাবা তখনই বলে ওঠে যে এই যুদ্ধে কেভিন খুবই বীরের মতো লড়াই করেছে এবং কেভিনের এই সাহসিকতার জন্য আমি নিঃসন্দেহেই ওর পদোন্নতির ব্যবস্থা করব, ওকেই আমি 6th গ্রেড জেনারেল পদে নিয়োগ করলাম। সিসি তখনই বলে ওঠে যে কিন্তু বাবা, এই যুদ্ধে আরো একজন যোদ্ধা ছিল যে খুব ভালো যুদ্ধ করেছে। এবং তখনই সেখানে আসে ফেলিক্স। আলেকজান্ডার তো ফিলিক্সকে দেখেই চিনতে পারে যে এটা রাজকুমার, কিন্তু সিসি তার বাবাকে ফিস ফিস করে বলে যে বাবা, রাজকুমারের আসল পরিচয় এখানে ফাঁস করার দরকার নেই, তুমি ওকে সাধারণ যোদ্ধা হিসেবে ট্রিট করো। কেভিন তাকে বলে যে তুমি এখানে কি করছো? ফেলিক্স বলে যে কেন, তুমি আসতে পারলে আমি আসতে পারবো না? কেভিন বলে যে এটা কোনো মস্করার জায়গা নয়। ফেলিক্স তাকে বলে যে কেভিন, তুমি নিজের ব্যাপারে চিন্তা করো, তুমি নিশ্চয়ই চাও না যে তোমার দুটো হাতই ভেঙে যাক। কেভিন বলে যে এই চোটের জন্যই আজ আমার পদোন্নতি হচ্ছে, বুঝলে? ফিলিক্স বলে যে চোটের জন্য যদি পদোন্নতি হতো তাহলে তো সব মৃত সৈন্যদেরই জেনারেল বানিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? কেভিন বলে যে সিসি, তুমি জানো যে যুদ্ধক্ষেত্রে আমি শুধু তোমার জন্য এসেছি, তুমি কি চাও না আমি জেনারেল হই? আসলে এখানে কেভিন আর ফেলিক্স দুজনেই জেনারেল পদের জন্য লড়াই করছিল। ফেলিক্স বলে যে যেহেতু আমরা দুজনে কোনো মিউচুয়াল সিদ্ধান্তে আসতে পারছি না, তাহলে দুজনের মধ্যে একটা ডুয়েল করা হোক, তাহলেই প্রমাণিত হবে যে কে বেশি যোগ্য। কেভিন বলে যে কিন্তু আমার হাতে চোট লেগে আছে, এটা তো ফেয়ার হবে না। ফেলিক্স তখন বলে যে ঠিক আছে, তাহলে আমিও এক হাত দিয়েই লড়বো, তুমি কি ভয় পাচ্ছ নাকি? কেভিন বলে যে ঠিক আছে, আমি রাজি।
সে ভাবে যে এমনিও তো গোয়েন বলেছিল যে এই লোকটা একটা সাধারণ লোক, সে নিশ্চয়ই খুব একটা কিছু করতে পারবে না। এবার তাদের ডুয়েল শুরু হয়। ফেলিক্স জাস্ট একটা মুভেই কেভিনের হাত থেকে তলোয়ার ফেলে দেয়। সবাই তো অবাক হয়ে যায় যে কেভিন একবারেই কুপোকাত। আলেকজান্ডার তো ফেলিক্সকেই জেনারেল ঘোষণা করে, কিন্তু কেভিন চেঁচিয়ে ওঠে যে না, আমি এটা মানি না, আমি প্রচন্ড ইনজিওর্ড, ও এক হাতে লড়লেও এটা ফেয়ার না। সিসি বলে যে ঠিকই তো, এটা তো আনফেয়ার। ফেলিক্স, তুমি কি 2 হাত বাঁধা অবস্থায় ওর সাথে লড়তে রাজি আছো? এবার সবাই ভাবে যে 2 হাত বাঁধা থাকলে তলোয়ার ধরবে কি করে। যেহেতু সিসি কেভিনকে পছন্দ করে, নিশ্চয়ই সিসি কেভিনকে ফেভার করছে। কেভিন বলে যে কি ফিলিক্স, এবার তুমি রাজি তো? ফিলিক্স তার তরোয়াল ফেলে দিয়ে বলে যে হ্যাঁ, আমি রাজি। কেভিন তাকে আক্রমণ করে, কিন্তু ফিলিক্স তরোয়াল ছাড়াও হাত ব্যবহার না করেই কেবলমাত্র তার মার্শাল আর্টসের সাহায্যেই কেভিনকে আবারও হারিয়ে দেয়। সবাই বলতে থাকে যে কেভিনের তো কোনো যোগ্যতাই নেই জেনারেল হওয়ার। আলেকজান্ডারও ফিলিক্সকেই জেনারেল ঘোষণা করে। এবার সিসি ছুটে গিয়ে ফিলিক্সের ঘাম মুছিয়ে দেয়। কেভিন মনে মনে ভাবে যে দাঁড়াও, তোমাদের এত অহংকার আমি চূর্ণ চূর্ণ করব। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। সেনাবাহিনীরা চারদিক পাহারা দিচ্ছিল, এবং তখনই কেভিন কালো পোশাক পরে তার তাঁবু থেকে বেরোয়। সে আসলে স্যারিকের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। সে মনে মনে ভাবে যে সিসি, তোমার জন্য আমি ইম্পেরিয়াল এক্সামেও ফেল করলাম, তাই জন্য এই জঘন্য যুদ্ধক্ষেত্রে আমাকে আসতে হলো। এবার কেভিন তাঁবু থেকে বেরিয়ে স্যারিকের সাথে দেখা করতে যায়, কিন্তু সিসি আর ফেলিক্সও তার ওপর নজর রেখেছিল। এবার ওদিকে আমরা স্যারিক এবং কেভিনকে দেখতে পাই। কেভিন বলে যে আমি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খবর এনেছি। নর্থ মার্কুইজের মেয়ে বর্তমানে এই ক্যাম্পেই আছে, আর সেনাবাহিনীর প্লেসমেন্ট কোথায় কি হচ্ছে সেই সব কিছুর ম্যাপও আমি চুরি করে এনেছি। এবার সেই দেখে স্যারিক তো খুব খুশি হয়, কারণ সেনাবাহিনীর প্লেসমেন্টের ম্যাপ যদি কারোর কাছে থাকে তাহলে সে তো জিতবে। স্যারিক বলে যে এবার তো নর্থ আর্মিকে হারানো আমার কাছে কোনো ব্যাপারই না। কেভিন বলে যে আমি কি আর কিছু করতে পারি আপনার জন্য? এবার স্যারিক তাকে একটা বিষের বোতল দেয় এবং বলে যে এটা একটা ভয়ঙ্কর বিষ। এটা খেলে সবাই অসুস্থ হয়ে পড়ে, তাদের হাত পা নাড়ানোর ক্ষমতা থাকে না। নর্থ আর্মির খাবারে এটা মিশিয়ে দাও, যাতে ওরা লড়াই করতে না পারে। কেভিন বলে যে নিশ্চয়ই। এবার আমরা আলেকজান্ডার এবং অন্যান্য সেনাদের দেখতে পাই, যারা কিনা সেলিব্রেটারি খাওয়া দাওয়া করছিল। আলেকজান্ডার বলে যে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জিতে যাব। তখনই কেভিন সেখানে আসে এবং বলে যে আমার কিছু বলার আছে। সিসি আর আমি ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করি, তাই আজ আমি বিয়ের জন্য সিসির হাত চাইতে এসেছি। সিসি বলে যে ও, তুমি আমাকে প্রপোজ করছো? কেভিন বলে যে হ্যাঁ, আমি তো আগে থেকেই ভেবে এসেছিলাম যাতে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আসলে কেভিনের প্ল্যান অন্য ছিল। সে ভেবেছিল যে সে প্রপোজ করবে এবং সিসি হ্যাঁ করে দেবে। এবার সবাই এই আনন্দেই মেতে উঠবে। সুতরাং অন্য সৈন্যরা খেয়ালই করবে না যে কেভিন কখন খাবারে বিষ মেশাচ্ছে বা কখন তাদের উপর আক্রমণ হচ্ছে, তারা সবাই লুজ হয়ে যাবে। সিসি বলে যে সত্যিই তো, আমার জন্য এটা বড় একটা সারপ্রাইজ, কিন্তু হ্যাঁ বলার আগে আমার কিছু প্রশ্ন আছে। এবং সিসি তখনই সভাতে একজনকে ডাকে, এবং সেখানেই উপস্থিত হয় ফেন। কেভিন ভাবে যে এই আবার কোথা থেকে এলো, একে তো আমি মেরে ফেলেছিলাম। সিসি বলে যে ফেন, সত্যি করে সবকিছু খুলে বলো। এবং ফেন বলে যে কেভিন হুমদের সাথে হাত মিলিয়েছে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক। ফেন সবকিছু সত্যি খুলে বলে যে কিভাবে কেভিন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের নিজের দলের সৈন্যদেরই মেরেছে। সে তো যুদ্ধক্ষেত্রে নিজে ভয় কাঁপছিল। এবার সবাই বলে ওঠে যে এরকম একজনকে তো বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। কেভিন তখন বলে ওঠে যে ফেন, তুমি আমার বদনাম করছো? আমার তো যতদূর মনে পড়ছে তুমিই যুদ্ধক্ষেত্রে ভয় পাচ্ছিলে, তুমিই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, তাই জন্যই তো আমি তোমাকে মারলাম, আর এখন তুমি আমার নামে দোষ দিচ্ছ। ফেন বলে যে নির্লজ্জ, নিজে করে আমার নামে দোষ দিতে লজ্জা করে না? সিসি যদি আমাকে না বাঁচাতো আমি আজকে মরেই যেতাম। তুমি একটা স্যারিকের কুকুর। কেভিন বলে যে সিসি, ও মিথ্যা কথা বলছে, তুমি অন্তত কিছু বলো। কিন্তু ততক্ষণে তো সবাই বুঝেই গেছিল যে কেভিন কত বড় মিথ্যাবাদী। একজন বলে যে কেভিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের উচিত ওকে মেরে ফেলা, এবং সে তরোয়াল নিয়ে কেভিনের উপর হামলা করতে আসে। কিন্তু তখনই হঠাৎ সৈন্যটি অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সব সৈন্যদেরই মাথা ঘুরতে থাকে, কারণ কেভিন অলরেডি তাদের পানীয়তে ওই বিষ মিশিয়ে দিয়েছিল। কেভিন হাসতে হাসতে বলে যে কি ব্যাপার, এসো মারো আমাকে।
এবং তখনই স্যারিক তার সেনাদের নিয়ে সেখানে প্রবেশ করে। স্যারিক বলে যে কেভিন, তুমি খুব ভালো কাজ করেছো। কেভিন স্যারিকের সামনে বসে বলে যে মহারাজ, আপনার জয় হোক। আলেকজান্ডার বলে যে আমি সারা জীবন যুদ্ধ করার পর আমাকে এই বদমাইশের জন্য প্রাণ হারাতে হবে। কেভিন বলে যে বুড়ো ভাম, তুই আমাকে বলার কে? তুইও এখন হুনদের হাতে বন্দি। এবার এদের সবাইকে মেরে ফেলা দরকার। সিসি, তোমার জন্যই আজ আমাকে এখানে আসতে হয়েছে। আলেকজান্ডার বলে যে আমার কখনোই উচিত হয়নি তোমাকে আর্মিতে নেওয়া। সিসি বলে যে তুমি তো সবসময় আমাকে এত ঘৃণা করেছো বলো। কেভিন বলে যে হ্যাঁ, আমি তোমার সাথে মিশেছি কারণ তুমি মার্কুইজের মেয়ে, কিন্তু আমি চাকর। আমি কেন চাকর হয়ে থাকবো? আমারও ইচ্ছা বড় হওয়ার। সিসি বলে যে তুমি এখনো চাকরই। কেভিন বলে যে তোমার খুব অহংকার, তাই না? তোমার এই ফেলিক্সের জন্যই তো তোমার এত অহংকার। দেখাচ্ছি মজা। এবং সে তরোয়াল নিয়ে ফেলিক্সকে আক্রমণ করতে যায়, কিন্তু ফেলিক্স সাথে সাথেই তার তরোয়াল ফেলে দেয়। কেভিন বলে যে এটা কি হলো? ওর ওপর কি বিষের প্রভাব কাজ করছে না? সিসি বলে যে গাধা, তুমি এখনো বোঝোনি। কেভিন বলে যে তোমরা পয়জেন্ট না হলেও বাকিরা তো পয়জেন্ট, হা হা হা। আলেকজান্ডার বলে যে সিসি, তাড়াতাড়ি পালাও, পরে আমার মৃত্যুর প্রতিশোধ নিও। স্যারিক বলে যে পালাবে? তোমরা পালাবে? আমার সৈন্য তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। পালানোর কথা ভুলে যাও। সিসি বলে যে স্যারিক, তুমি নিশ্চিত তো যে তোমার সৈন্য আমাদের ঘিরেছে, নাকি আমাদের সৈন্য তোমাদের ঘিরেছে? কেভিন বলে যে মহারাজ, আপনি কথা বাড়াবেন না, এক্ষুনি সবাইকে মেরে ফেলুন তো। এবার তখনই স্যারিকের এক সৈন্য এসে বলে যে সম্রাট, আমাদের নর্থ আর্মিরা চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে, কিন্তু এটা কি করে সম্ভব? সিসি বলে যে তোমরা বোধহয় খেয়াল করনি, আজ এখানে সব সেনা প্রধান থাকলেও আমার দাদা ফিলিপ কিন্তু ছিল না। ফিলিপ তখনই সেখানে উপস্থিত হয় এবং বলে যে সে তার সৈন্যদের সাহায্যে হুনদের সবাইকে ঘেরাও করে নিয়েছে। কেভিন বলে যে আবারও আমি হেরে গেলাম কেন? কেন আমি বারবার হেরে যাই? সিসি বলে যে কারণ গড সবকিছু দেখছে। তুমি নিজের দেশকে ধোঁকা দিয়েছো। মানুষ যেমন কাজ করে তাকে তেমনই ফল পেতে হয়। স্যারিক বলে যে সিসি স্কট, তোমার জন্য আমাকে মরতে হচ্ছে। তাই যদি আমি মরি তাহলে আমি তোমাকেও মেরে মরব। এবং সে তরোয়াল নিয়ে সিসির দিকে তেড়ে যায়, কিন্তু সিসি তখনই ফিলিক্সের তরোয়ালটা নিয়ে স্যারিকের গলা কেটে দেয়। সিসি বলে যে নিশ্চয়ই স্যারিকের কাছে এই পয়জনের অ্যান্টিডোট আছে, এবং তার জামা থেকেই একটি ওষুধের বোতল পাওয়া যায়। সেই ওষুধ খেয়েই সমস্ত সৈন্যরা সুস্থ হয়ে ওঠে এবং নর্থ আর্মির জয় জয়কার হয়। এবার আমরা অন্যদিকে দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জেড এবং গোয়েনকে দেখতে পাই। জেড বলে যে গোয়েন, আমি শুনেছি নাকি কেভিন যুদ্ধক্ষেত্রে দারুণ লড়াই করেছে, একে নাকি জেনারেল পদে মোতায়েন করা হয়েছে। এবার তো তুমি ওর বউ হবে। তুমি ওর বউ হয়ে গেলে আমাকে ভুলে যেও না কিন্তু। গোয়েন বলে যে না না, আমি তোমাকে কেন ভুলবো? জেড বলে যে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সব পুরুষদের চরিত্রই কিন্তু একরকম। এখন যখন কেভিন জেনারেল হয়েছে, সবাই কিন্তু চাইবে কেভিনকে বিয়ে করতে। তুমি কিন্তু অন্য কাউকে সুযোগ দিও না। গোয়েন বলে যে তাহলে আমার কি করা উচিত? এবং তখন জেড তাকে কিছু বুদ্ধি দেয়। এবার আমরা নর্থ আর্মির ফেরত আসার দিনের দৃশ্য দেখতে পাই। গোয়েন জেডের বুদ্ধি মতো পালকিতে বউ সেজে বসে থাকে। সে মনে মনে ভাবে যে রাজকুমারকে তো আমি পেলাম না, অন্তত কেভিনকে বিয়ে করার সুযোগ ছাড়লে আর হবে না। এবার সেনারা তো সেখানে প্রবেশ করে এবং সবার প্রথমে আসছিল ফিলিপ এবং সিসি। জিয়ে তখনই বলে যে ইয়াং মার্কুইসের বিয়ের জন্য গোয়েন অপেক্ষা করছে। এবার আসল ইয়াং মার্কুইস অর্থাৎ ফিলিপ বলে যে কি হয়েছে, আমার জন্য কে অপেক্ষা করছে? জেড বলে যে আরে তুমি না, তোমার কথা কে জানতে চায়? আসল ইয়াং মার্কুইস কোথায়? সিসি বলে যে তুমি যদি আসল ইয়াং মার্কুইসকে চাও তাহলে এই যে ফিলিপ, আসল ইয়াং মার্কুইস। তখনই গোয়েন তার পালকি থেকে বেরিয়ে এসে বলে যে সিসি, তুমি কেন নাক গলাচ্ছ? তোমার তো অন্য একজন বয়ফ্রেন্ড আছে এবং তার আসল পরিচয়টাও আমি জানি। তা সে কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? তুমি কি ভাবছো সে তোমাকে ছেড়ে দিয়েছে বলে এখন তুমি কেভিনকে বিয়ে করতে পারবে? একদমই পারবে না। কেভিন আমাকে অনেকদিন আগেই কথা দিয়েছিল যে আমাকেই বিয়ে করবে। সুতরাং তুমি যাই করো না কেন তাতে কোনো ফল নেই। সিসি বলে যে তুমি শিওর তো যে তুমি কেভিনকেই বিয়ে করতে চাও? গোয়েন বলে যে আমি প্রতিজ্ঞা করছি, আমি এই জীবনে কেভিন ছাড়া কাউকেই বিয়ে করব না। সিসি বলে যে ঠিক আছে, তাহলে তোমার এই মনস্কামনা আমি পূর্ণ করছি। এবং তখনই শিকলে বেঁধে কেভিনকে সেখানে আনা হয়।
তাকে দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। গোয়েন বলে যে তোমার এমন হাল কি করে হলো? সিসি, তোমার এত সাহস, তুমি কেভিনের সাথে এমন করেছো? সিসি বলে যে গোয়েন, আমি কিন্তু সত্যিই ভাবিনি যে তুমি এমন কাউকে বিয়ে করতে চাইবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সারা জীবন একসাথে থাকার বন্দোবস্ত করছি। গোয়েন বলে যে তোমার এত সাহস, তুমি জানো না ও একজন জেনারেল? তুমি ওর সাথে এমন ব্যবহার করছো। আর ও যদি জেনারেল নাও হয়, ও ইয়াং মার্কুইস, ও একটা অভিজাত বংশের ছেলে। সিসি বলে যে তোমরা দুজনেই কি একদম একই রকমের গাধা, তাই জন্যই দুজন দুজনকে পছন্দ করেছো। ও যদি সত্যিই ইয়াং মার্কুইসের ছেলে হতো তাহলে কি আমি ওর সাথে এমন করতে পারতাম? ও আসলে একটা চাকরানির ছেলে। আসল ইয়াং মার্কুইস এই যে আমার দাদা ফিলিপ। গোয়েন বলে যে না, তা হতে পারে না, তার তো মাথা খারাপ হয়ে যায়। সে কেভিনকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে যে তুমি সত্যি করে বলো তুমি কে? কেভিন তখন রেগে গিয়ে বলে যে আরে আমি যেই হই না কেন, তুমিই তো এসেছিলে আমার সাথে প্রেম করতে, আমাকে সিডিউস করতে। গোয়েন বলে যে চাকর হয়ে তুমি আমাকে সারা জীবন ঠকিয়েছো, তোমার সাথে না থাকলে আমি হয়তো ওই রাজকুমারকে পটিয়ে ফেলতে পারতাম, কিন্তু সিসি তো রাজকুমারকেও নিয়ে গেল। তখনই কেভিন বলে ওঠে যে কে রাজকুমার? সিসির সাথে যে ছিল সে রাজকুমার? এবং তখনই সেখানে ফেলিক্স তার সেনাবাহিনীর লোকজন নিয়ে আসে এবং সকল লোকে একটি ডিক্রি পেশ করা হয় যে সিসি এবং রাজকুমার ফেলিক্সের বিবাহের আয়োজন করা হচ্ছে। একদিকে কেভিন আর গোয়েন তো তাদের কর্মফল ভুগতে থাকে, অন্যদিকে ফেলিক্স এবং সিসি তাদের একটা সুন্দর পরিণতি পায়। এবং এখানেই আমাদের এই রিভেঞ্জ ড্রামাটা শেষ হয়। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই ড্রামাতে কোন চরিত্রটার ওপর তোমাদের সবচেয়ে বেশি রাগ উঠেছে, কোন চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য এরকম অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা যারা চাইনিজ এবং কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করো তারা কিন্তু এখনই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।